আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির আরো একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। উইন্ডোজ সার্ভার 2019 এই অপারেটিং সিস্টেমের সাপেক্ষে আমরা যে টিউটোরিয়ালটি শুরু করেছি, আজকের পর্বে মূলত আমরা ডিএনএস নিয়ে কথা বলবো। আর ডিএনএস হলো ডোমেইন নেম সার্ভিস বা ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস হলো এমন একটি ব্যবস্থাপনা যার মাধ্যমে আমরা গ্লোবালাইজ সিস্টেমে নেম দ্বারা নেটওয়ার্কের সাপেক্ষে কমিউনিকেশন করতে পারি। আমি যদি আরেকটু স্পষ্টভাবে বলি, আমরা অনেক সময় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে চাই, যেমন facebook.com, google.com, youtube.com। যখন আমরা এই সাইটগুলো ভিজিট করতে চাই, ইন্টারনেট এই সাইটগুলো আমাদেরকে স্ক্রিনে প্রদর্শন করে। আর এই স্ক্রিনে প্রদর্শন করানোর জন্য ব্যাক এন্ডে যে মেথডটা কাজ করে সেটা হলো আইপি, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল। আর এই ইন্টারনেট প্রোটোকল বা আইপির মাধ্যমেই কিন্তু আমরা এই সাইটগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আর আমরা জানি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য কিছু আইপি অ্যাড্রেস সংরক্ষিত হয়। ফেসবুকের জন্য কিছু আইপি রয়েছে বা ইউটিউবের জন্য বিভিন্ন আইপি রয়েছে। এই যে আমরা ফেসবুক দিয়ে সার্চ করলাম, এই সার্চিং এর মাধ্যমে আইপিতে কনভার্ট হয়ে আমাদেরকে সাইটগুলো ভিজিট করালো। মাঝখানে যে মেকানিজমটা কাজ করে এই কনভার্টিং এর জন্য, সেই মেকানিজমটাই মূলত ডিএনএস বা ডিএনএস সার্ভার। আর এই ডিএনএস সার্ভারের মাধ্যমেই প্রত্যেকটা ওয়েবসাইট নেম থেকে আইপিতে কনভার্ট হয় বা আইপি থেকে নেমে কনভার্ট হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে মূলত আমরা এই ডিএনএস সার্ভার কিভাবে কাজ করে, এই ডিএনএস সার্ভারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখে দিন। আর ইতিমধ্যেই যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি শুরু করার আগে প্রথমে আমাদেরকে কিছু কাজ করে নিতে হবে। আমি ওরাকল ভার্চুয়াল বক্সটি ওপেন করছি। আমরা এখানে নতুন একটি পিসি দেখতে পাচ্ছি, সার্ভার 2 নামের একটি সার্ভার পিসি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন এই সার্ভার 2 পিসিটি কেন ক্রিয়েট করেছে। মূলত আমরা সার্ভার 1-এ যখন পূর্ববর্তী সময়ে এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস এই ফিচারটি ইনস্টল দিয়েছিলাম, সেই ফিচারটি ইনস্টল দেওয়ার সময় অটোমেটিকলি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস এই সার্ভারটি ইনস্টল হয়ে গিয়েছিল। এখন ম্যানুয়ালি যদি আমার কোনো ডিএনএস সার্ভার ইনস্টল দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার নতুন একটি সার্ভার পিসির প্রয়োজন হবে। তাই আমি সার্ভার 2 নামের আরেকটি নতুন পিসি ক্রিয়েট করে নিয়েছি। আপনারা অবশ্যই সার্ভার 2 নামের আরেকটি নতুন পিসি ক্রিয়েট করে নেবেন। তো আমি এটি এখন মিনিমাইজ করে দিচ্ছি। মূল টপিকে যাওয়ার আগে প্রথমে আমরা কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো। আমরা সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কমিউনিকেশন করতে চাইলে আইপি অ্যাড্রেসের সাপেক্ষে কমিউনিকেশন করি, কিন্তু এডিডিএস অর্থাৎ অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের সাপেক্ষে কমিউনিকেশন করতে চাইলে আইপি অ্যাড্রেসের সাথে সাথে নেম দ্বারাও রিপ্রেজেন্ট হবে। অতএব নেম দ্বারা রিপ্রেজেন্ট করতে হলে এর একটি ডিএনএস সার্ভার থাকতে হবে, কারণ এই ডিএনএস সার্ভার নেম রিজলভ করতে সাহায্য করে। মোট কথা, কম্পিউটারগুলো যখন সার্ভারে জয়েন হবে, এদের আইপি অ্যাড্রেস থাকবে, সাবনেট মাস্ক থাকবে, এর ডিএনএস অ্যাড্রেসও থাকবে। যার কারণে এডিডিএস ইনস্টল হওয়ার সময় অটোমেটিক ডিএনএস সার্ভার ইনস্টল হয়ে যায়। এজন্য একে বলা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস। ডিএনএস কিছু ফ্যাক্টর নিয়ে কাজ করে, অর্থাৎ দুই ধরনের জোন নিয়ে কাজ করে, যথাক্রমে ফরওয়ার্ড লুকআপ জোন, রিভার্স লুকআপ জোন। এখন ফরওয়ার্ড লুকআপ জোন এবং রিভার্স লুকআপ জোন বলতে কি বোঝাচ্ছে? ফরওয়ার্ড লুকআপ জোনের কাজ হচ্ছে হোস্ট থেকে আইপিতে কনভার্ট করা, আর রিভার্স লুকআপ জোনের কাজ হচ্ছে আইপি থেকে হোস্টে কনভার্ট করা। এই যে ফ্যাক্টরগুলো নিয়ে সে কাজগুলো করে, সেক্ষেত্রে ডিএনএস অনুযায়ী ফ্যাক্টর ইউটিলাইজ করা থাকে বা ডেপ্লয় হয়ে যায়। আবার ডিএনএস দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস এবং স্ট্যান্ডার্ড ডিএনএস। তো অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস বলতে কি বোঝায়? পূর্ববর্তী সময়ে এই ডিএনএস সম্পর্কে আমি আপনাদেরকে বলেছিলাম, যেমন যে ডিএনএস এডিডিএস ইনস্টল হওয়ার মাধ্যমে রিপ্রেজেন্ট হয়ে অটোমেটিক ইনস্টল হয়ে থাকে, তাকে বলা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস। তবে স্ট্যান্ডার্ড ডিএনএস হলো যে ডিএনএস এডিডিএস ব্যতীত ইনস্টল হয়ে থাকে, তাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডিএনএস, অর্থাৎ যে ডিএনএসটি আমরা ম্যানুয়ালি করে থাকি। আমরা যখন ডিএনএস সার্ভার রিপ্রেজেন্ট করি, সেই ডিএনএস সার্ভার কয়েকটি লেভেলে কাজ করে, যেমন প্রাইমারি ডিএনএস বা জোন, সেকেন্ডারি ডিএনএস বা জোন, স্টাফ ডিএনএস বা জোন। প্রাইমারি ডিএনএস বা জোন, আমি যে স্ট্যান্ডার্ড ডিএনএসটি করলাম তা যদি প্রধান ডিএনএস হয়, তাকে প্রাইমারি ডিএনএস হিসেবে ডিক্লেয়ার করা হয়। অর্থাৎ এডিডিএস এর সাপেক্ষে যে ডিএনএসটি অটোমেটিক তৈরি হয়, সেটাই হচ্ছে প্রাইমারি ডিএনএস বা প্রাইমারি জোন। সেকেন্ডারি ডিএনএস, আমার কোম্পানিতে একাধিক ডিএনএস থাকতে পারে,
আমার কোম্পানিতে একাধিক ডিএনএস থাকতে পারে। মনে করি আমি প্রাইমারি ডিএনএসকে কোনো রিকোয়েস্ট পাঠাচ্ছি, তার মাধ্যমে সে নেম রিজার্ভ করবে, কিন্তু যদি কোনো কারণে সেই ডিএনএস বিজি হয়ে যায় যার ফলে সে কোনো রেসপন্স না করতে পারে, সেই ক্ষেত্রে আমি যদি এর পারফরমেন্স বৃদ্ধি করতে চাই তাহলে আরেকটি সেকেন্ডারি ডিএনএস যুক্ত করতে পারি। ফলে প্রাইমারি ডিএনএস যদি কোনো কারণে বিজি থাকে বা ডাউন হয়ে যায় সেক্ষেত্রে সেকেন্ডারি ডিএনএস সার্ভিস দিতে পারে। এক্ষেত্রে প্রাইমারি ডিএনএস এর রেপ্লিকা কপি থাকে সেকেন্ডারি ডিএনএস এ। স্টাফ ডিএনএস বা জোন। প্রাইমারি ডিএনএস বা প্রাইমারি জোন যে পরিমাণ স্পেস নিয়ে ডেভেলপ হয় একই পরিমাণ স্পেস নিয়ে সেকেন্ডারি ডিএনএস ডেভেলপ হয়, ফলে স্পেস ওয়েস্টেজ হয়ে থাকে। এক্ষেত্রে আমি যদি স্পেস ওয়েস্টেজ করতে না চাই কিন্তু আমি সেকেন্ডারি ডিএনএস এর সুবিধা পেতে চাই, তাহলে আমি আরেকটি জোন তৈরি করতে পারি যার নাম স্টেপ ডিএনএস বা স্টাফ জোন। স্টাফ জোন প্রাইমারি ডিএনএস এর সাথে কানেক্টেড অবস্থায় থাকে কিন্তু সকল কন্টেন্ট স্টাফ ডিএনএস আনে না। এক্ষেত্রে যখন আমি কোনো রিকোয়েস্ট পাঠাই সেই রিকোয়েস্ট অনুযায়ী প্রাইমারি ডিএনএস থেকে খোঁজ নিয়ে সার্ভিস দিবে। স্টাফ জোন পুরোপুরি প্রাইমারি ডিএনএস বা প্রাইমারি জোনের উপর নির্ভরশীল। প্রাইমারি ডিএনএস যদি কোনো কারণে ডাউন হয়ে যায় স্টাফ জোন কোনো ব্যবস্থা নিতে পারে না। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা এডিডিএস এর সাপেক্ষে অর্থাৎ এডিডিএস ইনস্টলের সময় অটোমেটিক যে ডিএনএস ইনস্টল হয়েছে এর লেআউটটি দেখব। এর জন্য প্রথমে আমি সার্ভার 1 পিসিতে যাব। তারপর সার্ভার পিসি থেকে আমি সার্ভার ম্যানেজারে যাব। তারপর টুলসে যাব, টুলস থেকে ডিএনএস এ যাব। তারপর এখান থেকে আমরা সার্ভার 1 এ ডাবল ক্লিক করব। এখানে দুই ধরনের জোন দেখতে পাই, ফরওয়ার্ড লুকআপ জোন ও রিভার্স লুকআপ জোন। এখানে ফরওয়ার্ড লুকআপ জোনের সাপেক্ষে আমি যদি এটাতে ক্লিক করি, আমরা এখানে sinetbd.com নামের একটি ডিএনএস দেখতে পাই যেটা এডিডিএস ইনস্টলের সময় দেওয়া হয়েছিল, যার আইপি 10.10.0.10। এর পর্যায়ে আমরা ক্লায়েন্ট পিসি থেকে রিভার্স লুকআপ জোনের সাপেক্ষে 10.10.0.10 কে পিন করে দেখব ডিএনএসটি পায় কিনা। তো আমি এখন ক্লায়েন্ট পিসিতে যাচ্ছি, সিএমডি মোডে যাব। এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমার ডিএনএস সার্ভারটি পিং করে পাওয়া যাচ্ছে। এখন আমরা সার্ভার পিসিতে যাব, msdc.sinetbd.com এটা থেকে প্রপার্টিসে যাব। এখান থেকে আমরা স্টার্ট অফ অথরিটিতে যাব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সার্ভার হিসেবে server/1.sinetbd.com সবশেষে ডট নোটেশন আছে। আর এই ডট মানে রুট, তার মানে সে প্রথমে যায় রুটের কাছে, তারপর যায় কমের কাছে, তারপর যায় ডোমেইন নেমের কাছে, তারপর যায় হোস্ট নেমের কাছে। এখানে রেসপন্সিবল পারসন হচ্ছে হোস্ট মাস্টার, আর হোস্ট মাস্টার হচ্ছে এর কম্পিউটার নেম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে হোস্ট রেকর্ড তৈরি করতে হয়। এখন আমরা একটি হোস্ট রেকর্ড তৈরি করব। এর জন্য আমি প্রথমে ফরওয়ার্ড লুকআপ জোনে যাব। তারপর এখান থেকে sinetbd.com থেকে রাইট বাটন ক্লিক করব। তারপর যাব নিউ হোস্ট এ অর 4তে, এখানে ক্লিক করব। ইউজেস প্যারেন্ট ডোমেইন নেম ইফ ব্ল্যাঙ্ক, এই অপশনে আমি লিখে দিব server/3। আইপি অ্যাড্রেসটি দিব 10.10.0.10। তারপর ফাইনালি অ্যাড হোস্টে ক্লিক করব। তারপর আমরা যদি sinetbd.com এ ক্লিক করি, আমরা এখানে সার্ভার 3 নামের একটি নতুন হোস্ট দেখতে পাচ্ছি যার আইপি অ্যাড্রেসটি 10.10.0.10 লেখা আছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা ক্লায়েন্ট পিসি থেকে ফরওয়ার্ড লুকআপ জোনের সাপেক্ষে server3.sinetbd.com এটি পিং করে দেখব সেটা পাচ্ছে কিনা। তো এর জন্য আমি এখন এটি ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমি এখন বর্তমানে ক্লায়েন্ট পিসিতে রয়েছি। তো আমি লিখছি server/3sinetbd.com। এর আগে আমি পিং কমান্ডটি দিব, পিং। ওকে, এন্টার।
তো আমরা দেখতে পাচ্ছি এটি পিং করে পাওয়া যাচ্ছে। তারপর বুঝতে পেরেছেন কিভাবে হোস্ট সঠিকভাবে ক্রিয়েট করতে হয়। এই পর্যায়ে আমরা ডিএনএস এর সাপেক্ষে টিসিপি এই টপিক নিয়ে কথা বলবো। টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। টিসিপি কানেকশন ওরিয়েন্টেড হিসেবে কাজ করতে সহযোগিতা করে। এতে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট রয়েছে যে স্ক্রিপ্টগুলো কমিউনিকেশন করতে সহযোগিতা করে। তার মধ্যে একটি প্রোটোকল হলো /LDAP লাইট ওয়েট ডিরেক্টরি অ্যাক্সেস প্রোটোকল। এর কাজ হলো আমার কাছে যে কমিউনিকেশন করতে পারবে, নেম রিজার্ভ করতে পারবে, মাঝখানে এই প্রোটোকলটি সহযোগিতা করে। কোনো কারণে যদি এই /LDAP প্রোটোকলটি ডিলিট হয়ে যায় তাহলে নেটওয়ার্কের সাপেক্ষে আর কমিউনিকেশন করতে পারবে না। তো আমি এখন সার্ভার পিসিতে যাচ্ছি, টুলসে যাব, টুলস থেকে ডিএনএস এ যাব, ফরওয়ার্ড লুকআপ জোন synetbd.com/tcp। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি /LDAP। এটা সিলেক্ট করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে যাব। LDAP এর প্রপার্টিসে আমরা দেখতে পাই এর ডোমেইন নেম synetbd.com, সার্ভিস /LDAP, প্রোটোকল /TCP, প্রায়োরিটি 0 অর্থাৎ প্রথম লেভেলে আসবে, ওয়েট 100 মানে এর সর্বোচ্চ ভ্যালু 100, পোর্ট নাম্বার 389 অর্থাৎ /LDAP প্রোটোকলটি 389 পোর্ট দিয়ে কাজ করবে। এক্ষেত্রে কেউ যদি সিকিউরিটি থেকে 389 এই প্রোটোকলটি অফ করে দেয় তাহলে /LDAP প্রোটোকলটি আর কাজ করবে। আশা করি /LDAP প্রোটোকল সম্পর্কে মোটামুটি আপনারা ধারণা নিতে পেরেছেন। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমরা প্রাইমারি ডিএনএস বা জোনের সাপেক্ষে কাজ দেখব। তো এর জন্য ফরওয়ার্ড লুকআপ জোন থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ জোন ক্লিক করব, নিউ জোন উইজার্ড থেকে নেক্সটে ক্লিক করব। এখানে আমরা 3 ধরনের জোন দেখতে পাচ্ছি। যেহেতু আমরা ডোমেইন নেম ডিক্লেয়ার করব সেক্ষেত্রে আমরা প্রাইমারি জোনের সাপেক্ষে তাই প্রাইমারি জোন সিলেক্ট করব। প্রাইমারি জোন সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। অ্যাক্টিভ ডিরেক্টরি জোন রেপ্লিকেশন স্কোপ থেকে টু অল ডিএনএস সার্ভিস রানিং অন ডোমেইন কন্ট্রোলার ইন দিস ডোমেইন synetbd.com এটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। তো জোন নেম হিসেবে আমি দিচ্ছি আপাতত yahoo.com। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো নেম ব্যবহার করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর ডাইনামিক আপডেট থেকে অ্যালাউ বুথ নন সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেট এই অপশনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ফিনিশ। এই পর্যায়ে আমরা yahoo.com এই ডোমেইনের অধীনে একটি হোস্ট তৈরি করব। এর জন্য আমি yahoo.com এটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর নিউ হোস্ট এখানে ক্লিক করব। হোস্ট নেম দিলাম server/4। এই পর্যায়ে আইপি অ্যাড্রেসের জন্য একটি লাইভ আইপি প্রয়োজন। যেহেতু এখনো আমার কাছে কোনো লাইভ আইপি নেই তাই আমরা দিলাম এই অ্যাডজাস্টিং আইপি অ্যাড্রেসটি, যেমন 0.10। তারপর অ্যাড হোস্টে ক্লিক করব। ওকে, ডান। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে আমরা ক্লায়েন্ট পিসি থেকে server/4.yahoo.com এটি পিং করে দেখব ঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা। তো আমি এখন ক্লায়েন্ট পিসিতে যাচ্ছি, লিখব server/4.yahoo.com পিং। আমরা দেখতে পাচ্ছি এটি পিং করে পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা যখন বিভিন্ন ডোমেইনগুলো তৈরি করছি তার এই সেন্ট্রালাইজড ডিএনএস এর মধ্যে প্রত্যেকটি ডোমেইন নেমের সাপেক্ষে এক একটি জোন তৈরি করে দিচ্ছি, যার কারণে আমাদের সাইটটি ওই জোনের অধীনে নেম রিজার্ভ করতে পারবে। অর্থাৎ আমার কাছে যদি কোনো ডিএনএস সার্ভার না থাকে, ফলে যার কারণে আমি রেজিস্ট্রেশন করেছিলাম ওই রেজিস্ট্রেশনের মাধ্যমে তার ডিএনএস এর মধ্যে এই ধরনের একটি জোন তৈরি করে দিব, যে জোনটি ব্যবহার করে আমার ডোমেইন নেমটি গ্লোবালে ডিক্লেয়ার করা হয় এবং যে কোনো জায়গা থেকে আমাকে খুঁজে পাবে, কারণ তার লাইভ আইপি দ্বারা আমার নেমটি ডিক্লেয়ার করা হয়েছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা সেকেন্ডারি ডিএনএস জোনের সাপেক্ষে কাজ দেখব। আমরা এখন সেকেন্ডারি ডিএনএস সাপেক্ষে কাজ করব। এর জন্য যে কাজটি করতে হবে, আমাদেরকে সার্ভার 2 যে সার্ভার পিসিটি সেটি ওপেন করতে হবে। সার্ভার পিসিতে আসার পর আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আইপি অ্যাড্রেস বসাতে হবে। এর জন্য আমি নেটওয়ার্ক আইকনে গেলাম,
ইথারনেটে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, প্রপার্টিজ, আইপি দিচ্ছি 11। প্রিফার্ড ডিএনএস আপাতত আমি কোনো কিছু বসাচ্ছি না, ওকে দিচ্ছি, ওকে। তারপর আমি কম্পিউটার নামটা সিলেক্ট করে দিচ্ছি, টাইম জোনটা সিলেক্ট করে দিব, তারপর ফায়ারওয়ালটা অফ করে দিব। এর জন্য নেটওয়ার্ক শেয়ার সেন্টারে গেলাম, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, এই পর্যায়ে আমরা ডিএনএস ফিচারটি ইনস্টল করব। এর জন্য যে কাজটি করব, সার্ভার ম্যানেজারে যাব, সার্ভার ম্যানেজার থেকে ম্যানেজে যাব, ম্যানেজ থেকে অ্যাড রুলস এন্ড ফিচারে যাব, নেক্সটে ক্লিক করব, ইনস্টলেশন টাইপ থেকে নেক্সটে ক্লিক করব, সার্ভার 2 সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করব। সার্ভার রুলসে আমরা ডিএনএস সার্ভার এই অপশনটিতে ক্লিক করব, অ্যাড ফিচারে ক্লিক করব, নেক্সট, নেক্সট, ইনস্টল, ক্লোজে ক্লিক করব, একবার পিসিটি রিস্টার্ট দিব। তারপর আমি নেটওয়ার্ক আইকনে যাব, ওপেন নেটওয়ার্কে, ইথারনেটে যাব, চেঞ্জ অ্যাডাপ্টার অপশন, প্রপার্টিসে যাব, প্রিফার্ড ডিএনএস সার্ভারটা আমি দিয়ে দিচ্ছি, এই আইপি অ্যাড্রেসটি প্রাইমারি ডিএনএস এর, ওকে। এই পর্যায়ে আমরা সার্ভার 2 কম্পিউটারটিকে সার্ভার 1 এর সাপেক্ষে পূর্ববর্তী নিয়ম অনুযায়ী ডোমেনে জয়েন করাবো। তো আমি এখন এখানে যাচ্ছি, দিস পিসি, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, অ্যাডভান্স সিস্টেম সেটিং এ যাব, কম্পিউটার নেম চেঞ্জে যাব, ডোমেনে যাব, cnetbd.com, ওকে। administrator, পাসওয়ার্ড w0rd, একটু ওয়েট করতে হবে, ওকে, ক্লোজ। পিসিটা একবার রিস্টার্ট দিব, আমার স্ট্রাকচারের মধ্যে একটি প্রাইমারি জোন থাকবে, একটি সেকেন্ডারি জোন থাকবে। আমি yahoo.com ডোমেনের সাপেক্ষে সেকেন্ডারি জোন তৈরি করব। এক্ষেত্রে সার্ভার 2 কম্পিউটারটিকে সেকেন্ডারি জোন হিসেবে ডিক্লেয়ার করার আগে সার্ভার 1 কম্পিউটারে একটি কাজ করব। তো এর জন্য আমি সার্ভার 1 এ যাচ্ছি, করে দিচ্ছি, সার্ভার ম্যানেজারে যাব, টুলসে যাব, ডিএনএসে যাব, ফরওয়ার্ড লুকআপ জোন থেকে yahoo.com মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, তারপর উপরে জোন ট্রান্সফার এই অপশনটিতে যাব। এখানে আমরা হিডেন অবস্থায় 3টি রেডিও বাটন দেখতে পাচ্ছি। এর জন্য অ্যালাউ জোন ট্রান্সফারে ক্লিক করব। এখান থেকে অনলি টু দ্য ফলোইং সার্ভারে ক্লিক করব, তারপর ইডিটি ক্লিক করব।
এডিট থেকে ক্লিক হেয়ার টু অ্যাডে ক্লিক করব। এই লেখাটি মুছে দিয়ে আইপি অ্যাড্রেসটি দিব 11। এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করব, তারপরে অ্যাপ্লাই, ওকে। এবার সার্ভার 2 পিসিতে যাব। সার্ভার ম্যানেজারে যাব, টুলস থেকে ডিএনএস এ যাব, সার্ভার 2 তে ডাবল ক্লিক করব। ফরওয়ার্ড লুকআপ জোনে যদি আমি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ধরনের ইনফরমেশন নেই। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, নিউ জোনে যাব, নেক্সটে ক্লিক করলাম। আমরা এখান থেকে সেকেন্ডারি জোন এই অপশনটি সিলেক্ট করে দিব, নেক্সট। জোন নেম দিব yahoo.com, ওকে। তারপর নেক্সটে ক্লিক করব। একইভাবে আইপি অ্যাড্রেস দিব, ওকে। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, ফিনিশ। এবার যদি আমি ফরওয়ার্ড লুকআপ জন্য ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি yahoo.com ডোমেনের সাপেক্ষে যা যা ইনফরমেশন ছিল তা চলে এসেছে সার্ভার 2 তে। এক্ষেত্রে একটু সময় লাগতে পারে ট্রান্সফার হতে। এভাবে আমরা সেকেন্ডারি জোনের সাপেক্ষে কাজ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিএনএস কি, ডিএনএস কিভাবে কাজ করে, সেকেন্ডারি ডিএনএস কিভাবে কাজ করে, প্রাইমারি ডিএনএস কিভাবে কাজ করে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে মেইলও করতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করে একটি লাইক দিবেন। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।